ডিবি প্রধান হারুনও পলাতে গিয়ে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। কঠিন শাস্তির মুখোমুখি ডিবি প্রধান হারুনুর রশিদ। এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ভারতে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর এবার তাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের জন্য এবং তার নিজের জন্য নিরাপদ মনে করতেছেন না। সেজন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? দর্শক মণ্ডলী, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে কি শেখ হাসিনাকে আবারও গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হবে, নাকি সেখান থেকে অন্য দেশে সাপ্লাই করে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরা হবে। দর্শক মণ্ডলী, সেই প্রতিবেদনগুলো প্রথমে আপনারা দেখবেন, তারপর কিন্তু আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরবো। কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে আসুন। আলোচনা চলছে, সংবিধান যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও আলোচনা চলছে। কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনো রকম কিন্তু তাদের কোনো কাজই নেই। দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া, সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে। পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারত সরকার চাইছে নতুন বাংলাদেশের যে সরকার আসছে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। ভারতের যে বাংলাদেশ দূতাবাস তাদের এই সরকারের সাথে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের সাথে একটা সুসম্পর্কের ব্রিজ নতুন করে তৈরি করতে। দর্শক, শুরুতেই এই ভিডিওটি দেখার কারণ আছে। এটি ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে, এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয়, তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে তাহলে কি হবে, ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোনো দেশে চলে যাক, অর্থাৎ কোনো রাজনৈতিক আশ্রয়। কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি। এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশের দুটি মিশন আছে। দুটি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না। ফলে শেখ হাসিনাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভয়েড করছে। এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না। প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন, কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তাতে মানুষ তার অবস্থান যখন নাকি জানবে যে শেখ হাসিনা অমুক জায়গায় আছে, তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে। সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না। এমন একটা সেফ জোনে, বলা হচ্ছে একটা সেফ জোনে, অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে। এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক, কেননা ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ নতুন সরকার স্বাভাবিকভাবেই এটি ভালোভাবে নেবে না। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে, তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা নতুন বাংলাদেশের নতুন সরকার কোনোভাবে ভালোভাবে নেবে না। এটা ভারত ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এই কারণেই বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই হচ্ছে পরিণতি। তার 15টা বছর শাসন টিকিয়ে রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি, কি করেনি এবং কি ধরনের নতজানু আচরণ। 1 মাসের মধ্যে 2 দফা গেছে সে ভারতে। প্রথম দফায় হচ্ছে মোদির হচ্ছে শপথ অনুষ্ঠানে, দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে হচ্ছে রাষ্ট্রীয় সফরে। এই ধরনের মানে নতজানু একটা নীতি, ভারতমুখী একটা নীতি, যে নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে একেবারে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে, তাকে যে আশ্রয় দেবে, ভারতে রাখবে, সেটিও তারা চাচ্ছে না। এবং ভারত মনে করে যে সে দ্রুত যাতে চলে যায় এবং সেটি তাদের প্রত্যাশা। চলে যাওয়ার মধ্য দিয়ে ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। দর্শক, সর্বশেষ পরিস্থিতি হলো এই যে, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমি সমগ্র জাতির কাছে
একটা অনুরোধ নিয়ে আসছি, এবং আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি, সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি। যারা আজকে এই নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে, যে সমস্ত ছাত্ররা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, সর্বস্তরের জনগণ যারা মারা গেছে, আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই, বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল। আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বার্থন্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম, পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি। এটা আমার অপরাধ না। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু টানা কয়েকটি ভিডিও দেখে এসেছেন। সেগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তারপর এখন যে মূল বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কিন্তু আশ্রয় তিনি পাচ্ছেন না। অর্থাৎ ভারত সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছে তারা ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশে নিরাপদ নয়। অর্থাৎ শেখ হাসিনা তার নিজের জন্য সেখানে নিরাপদ নয়, ভারত সরকারের জন্য নিরাপদ নয়। কেন? সেটি দিয়ে কয়েকটি পয়েন্ট এখানে রয়েছে। তার মধ্যে অন্যতম যে পয়েন্টটি রয়েছে সেটা হলো যে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একেবারে তলানিতে। অর্থাৎ বাংলাদেশ থেকে সে বিতাড়িত হয়ে দেশ ছেড়ে যখন ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে, তখন বাংলাদেশে যখন নতুন একটি গণতান্ত্রিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর কিন্তু সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে দল জিতবে তারা কিন্তু শেখ হাসিনাকে তো কোনোভাবেই নয়, তার সমর্থকরাও শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এবং ভারতের জাতীয় স্বার্থ এখানে বিঘ্নিত হবে। অর্থাৎ শেখ হাসিনার জনপ্রিয়তাকে অর্থাৎ শেখ হাসিনার জনপ্রিয়তা ঠিক বলবো না, শেখ হাসিনার ক্ষমতাকে কাজে লাগে বাংলাদেশকে কিন্তু এতদিন লুটে পুটে খেয়েছে ভারত, কিন্তু এখন কিন্তু সেই সুযোগ আর তারা পাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের নতুন যে সরকার গঠিত হবে তাদের সাথে সম্পর্ক ভালো করতে হলে শেখ হাসিনাকে তাদের দেশে থাকতে দিলে সে সম্পর্ক বিঘ্নিত হতে পারে, এরকমটাই ধারণা করতেছে ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি এবং তাদের যে পররাষ্ট্র বিষয়ক যারা উপদেষ্টা রয়েছে তারা এরকম মত নরেন্দ্র মোদীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো দর্শক প্রতিবেদনটি দেখার পর এবং সার্বিকভাবে বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।